আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি মার্কিন প্রতিনিধি দলের প্রথম সফর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। নয়াদিল্লি সফর করে ঢাকায় আসছেন ডোনাল্ড লু। মার্কিন প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ছাড়াও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয়, বিস্তৃত বিষয় থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, আলোচনায় যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে ডোনাল্ড লু ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি জানান, আরপিও সংস্কার করে কিছু বিধান স্পষ্ট করা হবে। এছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা করতে সুপারিশ করবে কমিশন। শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউলের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। ১১ সেপ্টেম্বর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ৬টি কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয় সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। তিনি জানান, শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। আরপিও সংস্কার করে কিছু বিধান স্পষ্ট করা হবে। সংখ্যানুপাতিক নির্বাচন হলে এটা আমাদের আরপিওতেও এটা অন্তর্ভুক্ত হইতে হবে। এটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে এবং এটা হয়তো আমরা কিছু মতামত দিতে পারি এবং এটা সংবিধান যারা সংশোধন করবে, পরিবর্তন করবে, সংবিধান যারা সংস্কার করবে তাদেরকেই এটা অন্তর্ভুক্ত করতে হবে। বদিউল আলম জানান, ছাত্রদের বড় দাবি রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন বিলুপ্ত করা। এছাড়াও সঠিক ব্যক্তির মনোনয়ন, ব্যয় মনিটরিং সহ বেশ কিছু বিষয় আছে সংস্কার পরিকল্পনায়। আশা করি সংসদ সংবিধান বাতিল হবে, বাতিল হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে নির্বাচনকালীন সরকার। ত্রয়োদশ সংশোধনী মামলা রায়ের আমরা সেটার রিভিউ জন্য দরখাস্ত করেছি। তা আমরা আশা করি সেখানেও আমাদের রায় আমাদের পক্ষে আসবে, যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ব্যবস্থা ফিরে আসবে। দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলেও মনে করেন সংস্কার কমিশনের প্রধান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে স্থানীয়দের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিক সহ ২৯ জন। শুক্রবার বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেদগ্রাম মোড়ে একটি পথসভা করেন বিএনপি নেতাকর্মীরা। পরে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন তারা। গাড়িবহর ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিতণ্ডায় জড়ায় বিএনপির কর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাদের গাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার সহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন। হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। আজকে যে ঘটনা ঘটলো, শুধু বিনা কারণে, বিনা উস্কানিতে একটি নৃশংস ঘটনা ঘটালো। পথসভা করার পরে আমরা যখন টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করছিলাম, ঠিক কিছু সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, যাকে আমরা অনেককেই আমরা চিনতে পেরেছি, তারা অতর্কিতভাবে হামলা করে। গোপালগঞ্জে বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়েছে কিনা, পুলিশ কি করছে, আর সংঘর্ষে যারা আহত আছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন?
আতিফা, আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জে গতকাল যে সংঘর্ষটি হয়েছে, একটি ব্যানার ছিঁড়া, তোরণ ছিঁড়া এবং ফেস্টুন ছিঁড়াকে কেন্দ্র করে বিএনপি এবং স্থানীয় জনতার মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, এতে 30 জন আহত হয়েছে। এই 30 জনের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, তার ওয়াইফ ছিলেন রওশনারা রত্না। তারা 2 জন সহ মোট 30 জন আহত হয়েছে। স্থানীয়দের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিছু আহত রোগীদের ঢাকা পাঠানো হয়েছে, টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা দিয়ে তারা বাড়ি ফিরেছে। আর এই বিষয়ে এখন পর্যন্ত গোপালগঞ্জে কোথাও মামলা হয়নি। মামলা না হওয়ার কারণে কোনো গ্রেপ্তারও এখন করতে পারেনি পুলিশ। তবে যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে বিশিষ্টজনেরা জানিয়েছেন। এ ধরনের ঘটনা তারা কামনা করেনি। যে শান্তিপূর্ণ অবস্থানে চলছিল গোপালগঞ্জ, এই গোপালগঞ্জ আবার অশান্ত হওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছে বলে একটি মহল দাবি করেছে। সেটা হচ্ছে বিএনপি থেকে মিটিং হচ্ছিল, আওয়ামী লীগ থেকেও মিছিল হচ্ছিল, কিন্তু যে স্থানটিতে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানেও ইতিপূর্বে SM জিলানি বহু আগে 15 থেকে 16 বছর আগে হামলার শিকার হয়েছিলেন। তারই প্রতিশোধ নিতে নাকি তার নেতাকর্মীরা সেখানে ব্যানার ফেস্টুন ছিঁড়ে এবং দোকানপটে হামলা চালায় বলে আমাদের স্থানীয় একটি সূত্রে জানিয়েছেন। তবে গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। পুলিশ থেকে আমাদের বলা হয়েছে যে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই নিয়ে পরবর্তীতে মামলা হলে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। এই ছিল গোপালগঞ্জ থেকে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। যৌথ বাহিনীর অভিযানে গত 10 দিনে 144টি অস্ত্র উদ্ধার হয়েছে সারা দেশে। গ্রেপ্তার করা হয়েছে 64 জনকে। শুক্রবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে 8টি রিভলভার, 41টি পিস্তল, 11টি রাইফেল, 17টি শটগান, 5টি পাইপগান রয়েছে। এছাড়া শুটার গান 19টি, LG 10টি, বন্দুক 22টি, একটি AK-47, একটি চাইনিজ রাইফেলও উদ্ধার করা হয়েছে। যৌথ অভিযান পরিচালনা করছে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র্যাবের সদস্যরা। গত 4 সেপ্টেম্বর থেকে এ অভিযান শুরু করে যৌথ বাহিনী। আশেদ পাগলার একটা মাজার আছে, এটা হচ্ছিল আমাদের বিলাসপুরে শফিকাজির মোড়ে। নামাজের পরে মুসল্লিরা ভেঙে ফেলছে। সিলেট বিভাগের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 39টি অস্ত্র ও প্রায় 8000 গুলির হদিস মেলেনি এখনো। জমা হয়নি লাইসেন্স স্থগিত হওয়া 163টি অস্ত্র। দ্রুত এসব অস্ত্র উদ্ধার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখছেন অনেকেই। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময় হামলা হয় সিলেটের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে। জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। সিলেট বিভাগের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হয়েছে 136টি অস্ত্র ও 8500-এর বেশি গুলি। এর মধ্যে 97টি অস্ত্র, 709টি গুলি উদ্ধার হয়েছে। অজ্ঞাত আসামি করে আমরা প্রায় মামলা নিয়েছি। আমাদের যে জিনিসগুলো হয়েছে, আমাদের বিশেষ করে নথিপত্র, কোর্টের মামলা মোকদ্দমা আছে, আমরা তদন্ত করে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করে আমরা এটা উদ্ধারের চেষ্টা করতেছি। খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ এখন আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ। এছাড়া বিভিন্ন মামলার নথিপত্র জ্বালিয়ে দেয় অনেক আসামি বিনা বিচারে পার পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যারা অস্ত্র নিয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবেই নিয়েছে। সুতরাং এই অস্ত্র যদি উদ্ধার করা না হয় তাহলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা থাকে। আমার পরামর্শ হবে সেই পদ্ধতিগত আইনকে সামনে রেখেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো উদ্ধার করবে এবং সমাজের সাধারণ মানুষ, জনগণ সহায়তা করবে। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকে নজর রাখার কথা জানিয়েছে প্রশাসন। চেষ্টার কোনো ত্রুটি আমরা করছি না এবং আমি আপনাকে বলেছি যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট তথ্য বিশ্লেষণ করে পেয়ে তারপর আমরা অভিযানে যেতে চাই, কারণ যৌথ বাহিনীর অভিযান কিন্তু খুব কম্প্যাক্ট একটা বিষয় এবং কমপ্লেক্স বিষয়। এদিকে আওয়ামী লীগের আমলে 15 বছরে দেয়া বেসামরিক অস্ত্রের লাইসেন্স স্থগিত হওয়ার পর এসব জমা দেওয়ার শেষ সময় ছিল 3 সেপ্টেম্বর।
তবে সিলেট বিভাগে লাইসেন্সকৃত ১৩৭৯টি অস্ত্রের মধ্যে জমা হয়েছে ১২১৬টি অস্ত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যৌথ বাহিনীর অভিযানে গত 10 দিন ১৪৪টি অস্ত্র উদ্ধার হয়েছে সারা দেশে। গ্রেপ্তার করা হয়েছে ৬৪ জনকে। শুক্রবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে 8টি রিভলভার, 41টি পিস্তল, 11টি রাইফেল, 17টি শটগান, 5টি পাইপগান রয়েছে। এছাড়া শুটার গান 19টি, এলজি 10টি, বন্দুক 22টি, একটি AK-47, একটি চাইনিজ রাইফেলও উদ্ধার করা হয়েছে। যৌথ অভিযান পরিচালনা করছে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র্যাবের সদস্যরা। গত 4 সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে যৌথ বাহিনী। কেউ 9 হত্যা মামলার আসামি, কেউ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়, কারো বিরুদ্ধে আবার ইন্টারপোলের রেড নোটিশ। সম্প্রতি এমন 6 আসামির জামিনে মুক্তিতে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বিশ্লেষকদের, বলছেন তাদের উপর কড়া নজরদারির কথা। 5 আগস্ট সরকার পতনের দিন হামলা হয় অন্তত 500 থানায়। লুট হয় অস্ত্র, গোলাবারুদ, খোয়া যায় এসএসএফের অস্ত্র। এর বেশিরভাগই উদ্ধার হয়নি এখনও। এরই মধ্যে শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি এসেছে বড় আলোচনায়। 3 সেপ্টেম্বর জামিনে মুক্ত হন 1997 সালে 9 হত্যাসহ 22 মামলার আসামি শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। 14 আগস্ট মুক্তি দেওয়া হয় 8 হত্যা মামলার আসামি সানজিদুল হাসান ইমনকে। 13 আগস্ট মুক্তি পাওয়া আব্বাস আলী ওরফে কিলার আব্বাসের নামে 6 হত্যাসহ মামলা 10টি। এর আগে 12 আগস্ট জামিনে বেরোন খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ মামলা 13টি আর হত্যাসহ 8 মামলার আসামি পিচ্চি হেলাল। একই দিনে জামিনে 23 শীর্ষ সন্ত্রাসী 2 নম্বরে থাকা টিটন। এই অবস্থায় নিরাপত্তার প্রশ্নে শঙ্কিত অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, জামিনে বেরোনো অনেকের বিরুদ্ধেই ছিল কারাগারে থেকে তৎপরতা চালানোর অভিযোগ। তাদের মুক্তিতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিচ্ছেন সতর্ক থাকার বার্তা। নজরদারি না থাকলে তারা আগের মতো যদি আবার অপরাধ প্রবণতায় জড়িয়ে যায় কিংবা অপরাধ করে, তখন সমাজে সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যে স্বস্তি, সেই স্বস্তির জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হবে। পুলিশ সদর দপ্তর বলছে, জামিনে থাকা অপরাধীদের নজরদারিতে রাখতে বলা হয়েছে বিশেষায়িত ইউনিটগুলোকে। জামিনে থাকা জঙ্গি এবং অন্যান্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য তাদের উপর পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সতর্ক ও কড়া নজরদারি করছে। যদি তারা অপরাধের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাদেরকে সাথে সাথে গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নানা সূত্র থেকে জানা গেছে, দেশ ছাড়ার পরিকল্পনাও করছেন জামিনে মুক্ত কয়েকজন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রুত সরবরাহ আইনকে হাতিয়ার বানিয়ে বিদ্যুৎ খাতকে লুটপাটের মডেল বানায় আওয়ামী সরকার। এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বেসরকারি যোগ সাজশে ভর্তুকির নামে বছরে লোপাট হয়েছে 30 থেকে 40 হাজার কোটি টাকা। এসব দুর্নীতির অনুসন্ধান ও পরবর্তী করণীয় নির্ধারণে জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত অর্থবছরের প্রথম 6 মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানির কেন্দ্রগুলোর গড় খরচ ছিল যথাক্রমে 7 টাকা 39 পয়সা এবং 6 টাকা 53 পয়সা। এ সময় বেসরকারি আইপিপি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতি ইউনিটে খরচ 13 টাকা 35 পয়সা পর্যন্ত। আদানির বিদ্যুৎ যুক্ত হওয়ার পর ভারত থেকে আমদানিতে গড় খরচ 2 টাকা বেড়ে দাঁড়ায় 10 টাকা 77 পয়সায়। 6 মাসে পিডিবির 50,000 কোটি টাকা খরচের মধ্যে বেসরকারি ভাড়াভিত্তিক কেন্দ্র ও আমদানির বিদ্যুতে খরচ 38,000 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, কম খরচে বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব কেন্দ্র পুরোপুরি ব্যবহার হয়নি, কিন্তু সরকার বেসরকারি কেন্দ্রগুলোকে গ্যাস সরবরাহ করে বিদ্যুৎ কিনেছে দ্বিগুণ দামে। এভাবে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি গোষ্ঠী। লুটপাট করার কারণে ভর্তুকি ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতি ভর্তুকি দিয়ে আর মূল্যবৃদ্ধি করে সমন্বয় করা হয়েছে। এটি হচ্ছে মডেল। এই মডেলটা যথাযথভাবে বাস্তবায়ন করে 35-40 হাজার কোটি টাকা করে দেখা গেছে যে এক সময় বছরে ঘাটতি মোকাবেলা করছে, দাম ঠিকই বেড়ে যাচ্ছে। দ্রুত সরবরাহ বৃদ্ধির নামে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 15 বছরের লুটপাট ও দুর্নীতি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করবেন দুর্নীতি হয়েছে এটা না, সেই কমিটিতে আপনারা
তথ্য মানে প্রকৃত তথ্য দিয়ে ইয়ে করবেন, তারা সেগুলো দেখবেন। আমরা নিজেরা করি না, কারণ আমরা নিজেরা করলে আবার আমরা দুর্নীতি করব, কারণ এরা সবাই কিন্তু বাইরের লোক, যারা ফাইন্যান্সিয়াল মডেলিং করে, যারা কন্ট্রাক্ট বোঝে ভালো, যারা আইন বোঝে ভালো, তো তাদের করছি। উপদেষ্টা জানান, পর্যালোচনা কমিটি নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী করণীয় সুপারিশ করবে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদেরকে সাচিবিক ও আনুষঙ্গিক সহায়তা করবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিনের বিকল্প হিসেবে মাত্র 2 টাকায় পাটের পলিমার ব্যাগ ব্যবহার সম্ভব। কলাগাছ ও উচ্ছিষ্ট কাগজ দিয়েও সুলভ মূল্যে বাজারজাত করা যায় ব্যাগ। পরিবেশ গবেষকরা বলছেন, বিকল্প কিছু বাজারে না আসায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব হচ্ছে না। বিসিক শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চলে দ্রুত এর উৎপাদন শুরুর তাগিদও দিচ্ছেন তারা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে, সাথে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে উপকূলীয় এলাকায়। এছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত জারি রয়েছে। দেশের কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। কক্সবাজারের পাশাপাশি অন্যান্য পাহাড়ি এলাকায়ও ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ঢাকা, রাজশাহী সহ 10টি জেলা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে শুক্রবার 501 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে যায় কক্সবাজার। শহরের অর্ধেকের বেশি এলাকায় চলে যায় পানি নিচে। 9টি উপজেলায় 100 গ্রাম তলিয়েছে। পানিবন্দে অন্তত 1 লাখ বাসিন্দা। পর্যটকরাও পড়েন বিপাকে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এবং সদর উপজেলায় পাহাড় ধসে মারা গেছেন 6 জন। ঝুঁকিতে থাকা এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। শুক্রবার বিকাল 3টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, যা চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ। এমন বৃষ্টিতে তলিয়েছে কক্সবাজার শহরের 60 ভাগ এলাকা। বেশিরভাগ জায়গায় 2 থেকে 3 ফুট পানি। তলিয়ে গেছে শহর এলাকার অনেক ব্যবসা প্রতিষ্ঠানও। এছাড়া 9 উপজেলায় অন্তত 100 গ্রাম ডুবে গেছে। বন্দি অবস্থায় পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। 10-15 বছর ধরে এরকম পানি হয় নাই। এখন যেভাবে পানি বন্দি কক্সবাজারের মানুষ। এদিকে ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাতে পাহাড় ধস হয় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে। এতে 2 মেয়ে সহ আখিমণি নামে নারীর মৃত্যু হয়। পাহাড় ধসে পড়ে আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। এই পাহাড়ের একদম ওই পাশে যে 3 জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং 2টা কন্যা সন্তান, ওরা 2জন একদম স্পট ডেড হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। জানিয়েছেন, ধসের ঝুঁকিতে থাকা মানুষকে সতর্ক করার কাজ চলমান রয়েছে। সচেতনতার জন্য ওনারা যেন খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যায়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ আর কি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আরও যা যা সহায়তা লাগে সবকিছু দিব। এদিকে পাহাড় ধসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু হয়েছে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ নামে 3 ভাইয়ের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কক্সবাজারের জলাবদ্ধতা নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আজকে কক্সবাজারের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে এখনো বৃষ্টি হচ্ছে কিনা, আর কি পরিমাণ পর্যটক আসলে সেখানে আটকা পড়েছেন? হ্যাঁ, কক্সবাজারে আসলে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টি, আবার বৃষ্টি চলে যায়, এরকম অবস্থা। তো এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে একেবারে লাবণী পয়েন্টে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকটা পানিবন্দী অবস্থায় আছে। এখানে পানিতে চারদিকে শুধু পানি আর পানি। আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এই পরিস্থিতির মধ্যে এখানে আসলে যারা পর্যটক আসছেন, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছেন, তারাও কিন্তু তাদের যে হোটেল
সেখানে যেতে তাদের সমস্যা হচ্ছে। তবে আপনি যে পর্যটক আটকা পড়ার কথা বলছেন, তো এটি আসলে গণমাধ্যমে একটি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। কক্সবাজারে আসলে কোনো পর্যটক আটকা পড়েনি। কক্সবাজার থেকে দূরপাল্লা যানবাহনের স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে এবং আকাশপথ, রেলপথ এবং যে সড়ক পথে সেই যানবাহন চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো সেই ক্ষেত্রে পর্যটক আটকা পড়ার কোনো কথা নয়। তবে এই যে এখন যে বর্তমান যে পরিস্থিতির কথা বলতে হয়, তাহলে কক্সবাজারে প্রায় 100টি গ্রাম এখন প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকা থেকে কিছু জায়গা থেকে পানি সরে গেলেও কিন্তু জনদুর্ভোগ কিন্তু এখনো কমেনি। তবে যেটি বলা হচ্ছে, আমি স্ব জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে যে কোনো এলাকায়, অর্থাৎ যেখানে পানি উঠেছে, যাতে তারা প্রয়োজনীয়তা সহযোগিতা বা ত্রাণ সামগ্রী কিংবা শুকনো খাবার তারা পায়, এসব বিষয় দেখভাল করার জন্য তিনি বলেছেন। তবে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, যে বৃষ্টিপাত, বুধবার থেকে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে এখানে পাহাড় ধসের একটা আশঙ্কা থেকে যায়। গতকালকে পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন বা চলে যেতে এখানকার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। মাইনী নদীর ভাঙনে ঝুঁকিতে পড়েছে খাগড়াছড়ির নারায়ণছড়ি সীমান্তের একমাত্র বাজার। কয়েকটি দোকান এরই মাঝে বিলীন হয়ে গেছে। বাজারটি বিলীন হলে বিপাকে পড়বে 17 গ্রামের মানুষ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। খাগড়াছড়ি থেকে 72 কিলোমিটার দূরের সীমান্তবর্তী জনপদ নড়াইছড়ি। আশেপাশের 17 গ্রামের 5000 মানুষ নড়াইছড়ি এই বাজারের উপর নির্ভরশীল। সাম্প্রতিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে মাইনী নদীর দুই পারের প্রায় 200 মিটার এলাকা। সেই সাথে বাজারের কয়েকটি দোকান বিলীন হয়েছে। প্রতি বছরে এই পাহাড় ভাঙতে ভাঙতে এখন অনেক দূরে চলে আসছে। নার্সারি বাজারটা আগে ছিল ওই পার পর্যন্ত, এখন এই নদীতে ভাঙনের ফলে এই দোকানপাটগুলো সব নদীতে পড়ে গেছে। বাজারটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বাবুসরা ইউনিয়নের থেকে এটা এই নার্সারি বাজার 35 কিলোমিটার দূরত্ব। এই 35 কিলোমিটার দূরত্বর এই জনবহুল এলাকায় এই বাজারটি যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে সাধারণ জনগণ অনেক ভোগান্তিতে থাকবে। নড়াইছড়ি বাজার সহ 18টি পয়েন্ট রক্ষায় জিওব্যাগ ফেলা জরুরি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খাগড়াছড়ি জেলায় এই আমাদের 35টি পয়েন্টে নদীটি সংরক্ষণ কাজ এবং কেন্দ্রীয় মাইনী নদী ড্রেজিং এবং বাস্তবায়ন চলমান আছে। আমরা আশা করছি যে পুরো নদীটা ড্রেজিং হয়ে গেলে আগামী দিনগুলোতে হয়তো বন্যার প্রকোপ অনেকটা কমে আসবে। দুর্গম এলাকা হওয়ায় ঠিকাদারদের মাধ্যমে কাজ বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাম্প্রতিক বন্যায় মুছাপুর ক্লোজারের রেগুলেটর ভেঙে যাওয়ায় জোয়ারের সময় নোয়াখালী ও ফেনীর 2 উপজেলায় ঢুকছে পানি। সাগরের নোনা জল প্রবেশ করায় নষ্ট হচ্ছে 3 ফসলি জমি। এছাড়া ফেনী নদী ভাঙন বাড়ায় কোম্পানিগঞ্জ ও সোনাগাজীর মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে। 2009 সালে প্রায় 33 কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর উপর নির্মিত হয় 23 ভল্টের মুছাপুর ক্লোজার ও রেগুলেটর। এর ফলে ভাঙন ও লবণাক্ততা থেকে সুরক্ষা পায় ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের 1,30,000 হেক্টর জমি। তবে গত 26 আগস্ট বন্যার পানির চাপে পুরোপুরি ধসে যায় এই রেগুলেটর। স্থাপনাটি ধসে যাওয়ায় নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের নদী তীরের মানুষ। লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করে নষ্ট হচ্ছে কৃষি জমি, মাছের খামার ও মিঠা পানির উৎস। স্রোতের কারণে আমাদের ঘরবাড়ি লেগেছে আর কি। এখন অন্য জায়গায় আমরা ঘরবাড়ি কিনতেছি। মুছাপুর ক্লোজার যে রেগুলার সুইচ ছিল ওটাই ডাবি গেছে গো, বুঝছেন। এখন আমাদের নদী সবকিছু ভাঙে লই যার। ফেনীর সোনাগাজীতেও বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে 75 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প, মাছের ক্ষেত এবং বিস্তীর্ণ ফসলি জমি। আমাদের ঘর বাড়ি কত হাজার হাজার জমির ইরিদান সব বিলীনের ভাঙে। এই যে বিদ্যুৎ কেন্দ্র এবং এই যে নিঃসহায় মানুষগুলি হাতিয়ার বিভিন্ন খান থেকে ভেঙে আসছে, এগুলি নিঃশেষ হয়ে যাবো। লবণাক্ত পানিতে সবসময় পানি ডুববো আর কি, বন্যার পানিটা ডুববো, আমাদের ফসলাদি অনেক ক্ষতি হবে। এখানে আমাদের অনেক মাছের চাষ আছে, আবাদ আছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিআই ব্যাগ ফেলা হচ্ছে, আর প্রকল্প গ্রহণের মাধ্যমে সমস্যা স্থায়ী সমাধান করা হবে। এখানে একটা পার্মানেন্ট প্রকল্প দরকার আর কি, আমার মনে হয়, বুঝছেন। আমরা এই ব্যাপারে এই পরিস্থিতিটা সামাল দিয়ে আমরা একটা প্রকল্প তৈরি করবো, যেটা আপনার পুরাফেনী সবগুলো উপজেলা নিয়েই হবে আর কি। মুসাপুর রেগুলেটরটি দ্রুত পুনর্নির্মাণ না হলে প্রায় ২৭ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হওয়া ঝুঁকি রয়েছে। নদী ভাঙনের হুমকিতে অন্তত ৬ লাখ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি থেকে এই বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, আমরা আগে দেখতে পেতাম যে খাগড়াছড়িতে বিভিন্ন সামগ্রী কলা পাতায়, শুকনো কলা পাতা বা বিভিন্ন পাতায় করে মোড়কজাত করে বিক্রি করা হতো। এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে কি এই নিষিদ্ধ পলিথিন সেখানে পৌঁছে গেছে কিনা? দেখুন, একদম সমতল থেকে পাহাড় সবখানে কিন্তু পলিথিনের যে আধিক্য সেটা আমরা দেখেছি। আমরা এখন যে পাহাড়ি হাট বাজারগুলো রয়েছে, আপনি দেখছেন যে এখন আসলে বর্ণিল যে আয়োজনগুলো, বিশেষ করে হাট বাজারে জমি উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখন পাহাড়ের হাটগুলোতে উঠেছে। এখানে বাঁশকরুল, হলুদ পাতা সহ বিভিন্ন ধরনের কিন্তু পণ্য আমরা দেখছি। কিন্তু এখানে আগে যেটা আমরা দেখতাম যে কলা পাতা বা পাহাড় থেকে এক ধরনের কিন্তু একটা দলেই থাকতো যারা আসলে পাতাগুলো এনে বাজারে বিক্রি করতো, যে সমস্ত পাতাগুলো সাধারণত দেখা যাচ্ছে যে বাজারে বিক্রি করা হতো বিভিন্ন পণ্য মোড়ানোর জন্য। কিন্তু এখন সেই বাস্তবতাটা পরিবর্তন হয়ে গেছে। এখন আসলে আমরা দেখছি গ্রাম থেকে সহ সবখানে পলিথিনের একটা আধিক্য, মূলত এটা সহজলভ্যতা এক কারণেই এ ধরনের কাজটা হয়েছে। বিশেষ করে পাহাড় একটা সময় কিন্তু পলিথিনের থেকে কিন্তু অনেকটাই মুক্ত ছিল, কিন্তু এখন আমরা যে বিষয়টা দেখছি পলিথিন থেকে কিন্তু এখানকার মানুষও কিন্তু দূরে নেই, তারাও কিন্তু পলিথিনের ব্যবহারটা করছে, যে কারণে আসলে একদম দুর্গম পাহাড় পর্যন্ত পলিথিনের যে ব্যবহার সেটা কিন্তু ছড়িয়ে গেছে। এবং আমরা পাহাড়ের হাট বাজারগুলোতে বিশেষ করে অনেক সময় এখনো কিছু কিছু জায়গায় যে আসলে তারা পাতাগুলো বিক্রি করে, পাতায় করে তারা কিন্তু যে পণ্য সেটা বিক্রি করে, কিন্তু এখন সেই বাস্তবতাটা পরিবর্তন হয়ে গেছে। এবং এই পলিথিনের ব্যবহারের কারণে এখানে যে পাহাড়ি ঝিরি ছড়া বা ঝিরি যেগুলো রয়েছে, নদীর যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটু দূষিত হচ্ছে। এবং আমরা দেখছি এখানে আসলে কলা পাতার ব্যবহারটা একটা সময় হলেও এখন কিন্তু সেটা থেকে এখানকার মানুষও সরে গেছে। মূলত সহজলভ্যতার কারণে মানুষ পলিথিন ব্যবহারের দিকে ঝুঁকছে। একটা সময় কিন্তু এখানে মানুষ খুব বেশি পলিথিন ব্যবহার করতো না। এবং আমরা দেখছি বিভিন্ন জুমে যারা চাষাবাদ করতো তারাও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন পাতায় করে পণ্যগুলো মুড়িয়ে বিক্রি করতো। বিশেষ করে এখানকার বেশ কিছু পণ্য আছে, বিশেষ করে বাঁশকরুল সহ বিভিন্ন যে পণ্যগুলো আছে সেগুলো পাতায় করে বিক্রি করাটা সুবিধাজনক ছিল। কিন্তু আমরা দেখছি দিন যত যাচ্ছে আসলে পলিথিনের যে ব্যবহার সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। এবং আমরা যদি আপনাকে সরাসরি দেখাতে চাই, এখানে এক ধরনের একটা পাতা রয়েছে, পাতাগুলো দিয়ে কিন্তু এই যে আলুটা রয়েছে সেটা কিন্তু মুড়িয়ে এভাবে বিক্রি করা হচ্ছে। এই ধরনের পণ্য কিন্তু একটা সময় বিক্রি হলেও ধীরে ধীরে কিন্তু এটার যে বিক্রি করার যে প্রবণতা সেটা কিন্তু ক্রমশ কমছে। মূলত মানুষ পলিথিনে করে যে বিক্রির যে একটা মানুষের মধ্যে যে একটা সেটা কিন্তু ক্রমাগত দিন দিন বাড়ছে। এবং পার্বত্য চট্টগ্রামেও কিন্তু এই পলিথিনের ব্যবহার থেকে এখানকার মানুষ কিন্তু মুক্ত না। একদম এখানে প্রত্যন্ত দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু পলিথিন ব্যবহার করছে, যে কারণে এখানে পরিবেশ দূষণ হচ্ছে। খাগড়াছড়ি থেকে পলিথিনের ব্যবহার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। এমপক্স ভাইরাস সামাল দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়েছে বিশেষ উদ্যোগ। তৈরি করা হয়েছে আলাদা ওয়ার্ড, প্রস্তুত রাখা হয়েছে প্রশিক্ষিত নার্স ও অন্যান্য স্টাফ। পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চালু করা হয়েছে থার্মাল স্ক্যানার। বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা এমপক্স রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে একটি ওয়ার্ড, যেখানে এমপক্স আক্রান্তদের রাখা হবে বিশেষ ব্যবস্থায়। এখন আরেকটা করোনা ভাইরাসের মতন একটা ভাইরাস আসতেছে, এই ভাইরাসটা মানে কি আর ভয়াবহ নাকি? এই ভয় তো সবার ভিতরে আছে। কোনো একটা নতুন রোগ আসলে তো আগে থেকে এটা যদি জানা যায় তাহলে কোনো ওষুধ বাইর করতে পারলে তো এটা ভয়টা কাটে যায়। কিন্তু আমাদের এখানে আসার পরে যায় কোনো ওষুধ আস্তে আস্তে এটা বাংলাদেশের অর্ধেক মানুষ ইয়া হয়ে। চিকিৎসকরা বলছেন এমপক্স আক্রান্ত কারো সংস্পর্শে এলে এ রোগ ছড়ায়। এ রোগের সংক্রমণে জ্বরের মতো লক্ষণ দেখা দেয়, চামড়ায় ক্ষত তৈরি হয়, ক্ষেত্রবিশেষে মৃত্যুর আশঙ্কাও রয়েছে। এমপক্সটা হলো যে এটাও একটা ভাইরাস, ডিএনএ ভাইরাস। এটা অতি দ্রুত মানুষের শরীরে
অবস্থান করার পর আস্তে আস্তে রক্তে ছড়ায় যেতে পারে। রক্তে ছড়ানোর পর অনেক সময় দেখা যায় যে ব্রঙ্কোনিউমোনিয়া হইতে পারে, এটা কমপ্লিকেশনস হিসাবে লাংস অ্যাফেক্টেড হইতে পারে, কাশি, তারপর হলো যে কাশির সাথে হয়তো রক্ত যেতে পারে, কফ আসতে পারে, এছাড়া মানুষ অজ্ঞানও হয়ে যেতে পারে। এদিকে চট্টগ্রামে এখনও এমপক্স রোগী শনাক্ত না হলেও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার বসানো সহ নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ডেডিকেটেড, এখানে উপরে আমাদের একটা ওয়ার্ড আছে, ওখানে রাখার ব্যবস্থা আছে। এর বেশি যদি হয় আমরা ফৌজদারহাটে ইনফেকশাস ডিজিজ হসপিটাল যেটা আছে ওখানে আমরা রেফার করব। এমপক্স ভাইরাস নিয়ে ইতিমধ্যে সব এয়ারলাইন্সকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।